স্নাতক সম্মান ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় ফিনান্স এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান একটি অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মূলধন বাজেটিং, যার ইংরেজি হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। মূলধন বাজেটিং চ্যাপ্টারটি অনেক বড় একটি বিষয় বিধায় আমরা কয়েকটি ভাগে এই অধ্যায়টিকে আলোচনা করব। আজকে আমরা প্রথম ভাগ নিয়ে আলোচনা করছি। এই অধ্যায়টি অনার্স প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, তৃতীয় বর্ষের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এমবিএ প্রিলি বিজনেস ফাইন্যান্স, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ রয়েছে। তো আমরা আশা করব যে সকল বর্ষের শিক্ষার্থীদেরই এই ক্লাসটি উপকারে আসবে। মূলধন বাজেটিং এর সাথে আরেকটি বিষয় খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, তা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত। তাই আমরা এই চ্যাপ্টারটিকে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত বলতে পারি, যার ইংরেজি হচ্ছে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিসিশন। মূলধন বাজেটিং হলো একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। সাধারণত মূলধন বাজেটিং এর সাথে স্থায়ী খরচ জড়িত এবং এ ধরনের বিনিয়োগ হতে দীর্ঘমেয়াদী মুনাফা। এ ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা বেশ ঝুঁকিপূর্ণ, কেননা ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। সময় পরিবর্তনের সাথে সাথে পরিবেশ পরিস্থিতি ও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তিত হতে পারে। একটি প্রতিষ্ঠান সাধারণত নতুন প্রযুক্তি ক্রয়, আধুনিক যন্ত্রপাতি ক্রয় ইত্যাদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য মূলধন বাজেটিং প্রয়োজন হয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বিনিয়োগকারীদের মূলধন বাজেটিং এর পরিপূর্ণ জ্ঞান থাকা। এই অধ্যায়ে মূলধন বাজেটিং এর বিভিন্ন কৌশল প্রয়োগ করে কিভাবে একটি প্রতিষ্ঠান বা একজন আর্থিক ব্যবস্থাপক দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে সে সম্পর্কে আলোচনা করে। মূলধন বাজেটিং এর সংজ্ঞা। মূলধন বাজেটিং এমন একটি হাতিয়ার যা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি যেমন ভূমি, দালানকোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি ক্রয় করা হয়, সম্পত্তির প্রতিস্থাপন করা হয়, ব্যবসায়ের সম্প্রসারণ, উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের পূর্বে লাভের সম্ভাব্যতা বিশ্লেষণ করে সেই অনুযায়ী সিদ্ধান্ত। সাধারণভাবে আমরা মূলধন বাজেটিং বলতে এরূপ একটি সিদ্ধান্তকে বলতে পারি যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে ভবিষ্যৎ প্রাপ্তির আশায় ঝুঁকি গ্রহণ করে এবং বর্তমান তহবিলকে সর্বোৎকৃষ্ট প্রকল্পে বা স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করে। লরেন্স জি গিটম্যানের মতে, ক্যাপিটাল বাজেটিং is the process of identifying, analyzing and selecting investment projects whose returns, cash flow are expected to extend beyond 1 year. অর্থাৎ মূলধন বাজেটিং একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি প্রকল্প চিহ্নিতকরণ, বিশ্লেষণ ও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং প্রকল্পটি থেকে সাধারণত 1 বছর পরে আয় ফেরত পাওয়ার। মূলধন বাজেটিং এর গুরুত্ব। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য মূলধন বাজেটিং খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ফার্মের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় মোকাবেলা, বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, কোম্পানির তারল্য, মুনাফা ও মূল্যের মধ্যে সমন্বয় সাধন, বিকল্প উৎসের সন্ধান। বিনিয়োগের ক্ষেত্রে আমরা বিকল্প উৎসের সন্ধানের জন্য মূলধন বাজেটিং ব্যবহার করি। ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর করার জন্য মূলধন বাজেটিং। পরিত্যক্ত সম্পদের পুনঃস্থাপন, আধুনিক পদ্ধতির প্রয়োগ, গবেষণা ও উন্নয়ন। সাধারণত এই সমস্ত কাজে মূলধন বাজেটিং এর সামগ্রিক কাজটি কয়েকটি ধাপে সম্পাদিত হয়। প্রথম ধাপ হচ্ছে প্রকল্প চিহ্নিতকরণ, দ্বিতীয় ধাপ প্রকল্প প্রণয়ন, তারপর প্রকল্প মূল্যায়ন, প্রকল্প নির্বাচন, প্রকল্প বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ, সবশেষে প্রকল্প পুনর্মূল্যায়ন। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেখানে বারবার একটি শব্দ আমাদের শুনতে হয়েছে, তা হচ্ছে প্রকল্প। প্রকল্প হলো একটি কর্মসূচি যা পূর্ব নির্ধারিত উদ্দেশ্য অর্জনের জন্য একটি নির্দিষ্ট সময়ে কর্মযোগ্য। প্রকল্পের মাধ্যমে মূলত বিনিয়োগ কার্যক্রম সম্পাদিত হয়। ব্যবসা প্রতিষ্ঠান যে সকল দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে তা 2 ধরনের, যেমন স্বাধীন প্রকল্প এবং পরস্পর বর্জনশীল প্রকল্প।
স্বাধীন প্রকল্প। স্বাধীন প্রকল্পের নগদ প্রবাহ অন্য প্রকল্পের নগদ প্রবাহের সাথে সম্পর্কিত নয়। একটি প্রকল্পের গ্রহণ বা বর্জন। স্বাধীন প্রকল্প। স্বাধীন প্রকল্পের নগদ প্রবাহ অন্য প্রকল্পের নগদ প্রবাহের সাথে সম্পর্কিত নয়। একটি প্রকল্পের গ্রহণ বা বর্জন অন্য একটি প্রকল্পের গ্রহণ বা বর্জনকে প্রভাবিত করে না। ধরুন আপনি একটি ডিজিটাল স্টুডিও স্থাপন করবেন। সুতরাং ডিজিটাল স্টুডিওর ক্ষেত্রে ক্যামেরা ও প্রিন্ট ছবি করার মেশিন ক্রয়ের সিদ্ধান্ত হল স্বাধীন প্রকল্প। পরস্পর বর্জনশীল প্রকল্প। পরস্পর বর্জনশীল প্রকল্পে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শুধু একটি প্রকল্প গ্রহণ করা হয় এবং অন্যান্য প্রকল্পগুলো, ধরা যাক যে বাজারে একই উদ্দেশ্য পূরণ করে এরকম আমরা 3টি ব্র্যান্ডের ল্যাপটপ রয়েছে, এইচপি, ডেল, লেনোভো। একটি প্রতিষ্ঠান যদি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে ডেল, লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ ক্রয়ের সিদ্ধান্ত আপনি বাতিল করে। প্রকল্প বা বিনিয়োগ সিদ্ধান্তের শ্রেণীবিভাগ। ক্লাসিফিকেশন অফ প্রজেক্ট ইনভেস্টমেন্ট ডিসিশন। প্রথমে রয়েছে গ্রহণ বর্জন সিদ্ধান্ত, অ্যাকসেপ্ট রিজেক্ট ডিসিশন। পারস্পরিক প্রতিযোগিতামূলক প্রকল্প সিদ্ধান্ত, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট। মূলধন রেশনিং সিদ্ধান্ত। এ বিষয়ে একটু বলা যেতে পারে, যখন কোনো প্রতিষ্ঠান সীমিত মূলধনের কারণে সবগুলো লাভজনক প্রকল্প গ্রহণ করতে না পারে, তখন মূলধনের পরিমাণ অনুযায়ী বিনিয়োগ প্রকল্প নির্বাচন করতে হয়। এরূপ পরিস্থিতিকে মূলধন রেশনিং সিদ্ধান্ত বলে। সম্ভাব্য বা নির্ভরশীল প্রকল্প। অনেক সময় একটি প্রকল্পে বিনিয়োগ করার পর তার সাথে রিলেটেড আরো কিছু ছোট প্রকল্প থাকতে পারে। তো মূলধন বাজেটিং সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে সম্ভাব্য বা নির্ভরশীল প্রকল্পকে বিবেচনায় নেওয়া যেতে পারে। মূলধন বাজেটিং এর কৌশল সমূহ। মূলধন বাজেটিং টেকনিক্স। এটা সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতি দুই প্রকার: পরিশোধকাল পদ্ধতি, পেব্যাক পিরিয়ড, সংক্ষেপে বলা হয় পিভিপি। দ্বিতীয়টি হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি, এভারেজ রেট অফ রিটার্ন, সংক্ষেপে এআরআর। বাট্টাকৃত প্রবাহ পদ্ধতিকে আধুনিক পদ্ধতিও বলা হয়ে থাকে। এটি তিন ধরনের। প্রথমটি হচ্ছে নেট বর্তমান মূল্য পদ্ধতি, নেট প্রেজেন্ট ভ্যালু, সংক্ষেপে এনপিভি। দ্বিতীয়টি হচ্ছে অভ্যন্তরীণ আয়ের হার পদ্ধতি, ইন্টারনাল রেট অফ রিটার্ন, সংক্ষেপে আইআরআর। তৃতীয়টি হচ্ছে মুনাফা অর্জন সূচক, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, সংক্ষেপে আমরা বলি পিআই। সনাতন পদ্ধতির প্রথম পদ্ধতি ছিল আমাদের পরিশোধকাল পদ্ধতি। আমরা যদি কোনো দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করি, যে অর্থ বিনিয়োগ করা হয় তা ফেরত পাওয়ার জন্য বিনিয়োগকৃত অর্থ কত সময়ে উঠে আসবে তাকে পরিশোধকাল পদ্ধতি বলে। এই পদ্ধতি প্রকল্প মূল্যায়নের একটি সহজ ও জনপ্রিয় পদ্ধতি। বিনিয়োগের পরিশোধকাল নির্ণয় দুই ভাবে করা যায়। আমরা যে বিনিয়োগ করব সেখান থেকে প্রতি বছর যদি সমান হারে আমরা ক্যাশ ইনফ্লো হয়, তাহলে পিভিপি নির্ণয়ের সূত্র হচ্ছে এনসিও ডিভাইডেড বাই অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো আর এনসিভি। কিন্তু আমরা জানি যে প্রকল্প হতে আমরা কোনো প্রকল্পে বিনিয়োগ করলে সেখান থেকে সাধারণত সমান হারে মুনাফা পাওয়ার সম্ভাবনা কম থাকে। সেক্ষেত্রে বিনিয়োগ হতে প্রাপ্ত মুনাফা যদি অসমান হারে হয়, তাহলে পিভিপি নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখানে এ হচ্ছে the year in which the cumulative net cash flow is nearer to NCO. সম্পূর্ণ বিনিয়োগ ফেরত আসার পূর্বের বছর কে আমরা এ বলছি, যে বছরে আমাদের বিনিয়োগকৃত টাকা এবং আমরা যে রিটার্ন পাবো সেই রিটার্নটা বিনিয়োগকৃত অর্থের কাছাকাছি হবে, তাকে বলা হচ্ছে এ। এনসি হচ্ছে আমাদের প্রাথমিক বা মূল বিনিয়োগ, পূর্ণরূপ হচ্ছে নেট ক্যাশ আউটলে বা অরিজিনাল ইনভেস্টমেন্ট। এনসিবি হচ্ছে নেট ক্যাশ বেনিফিট বা অ্যানুয়াল ক্যাশ ইন। দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ থেকে আমরা যে রিটার্ন পাবো তাকে এনসিবি বা ক্যাশ ইনফ্লো বা সি দ্বারা বোঝাবে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো অফ দ্য ইয়ার এ। এই বছরে ক্রমযোজিত মোট নগদ যা আমার প্রাথমিক বিনিয়োগ থেকে কম হবে। ডি হচ্ছে
এই বছরের পরবর্তী বছরের প্রাপ্ত নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো অর এনসিভি অফ দ্য ইয়ার ফলোইং দ্য ইয়ার এ। পরিশোধকাল পদ্ধতিতে প্রকল্প গ্রহণ ও বর্জনের ক্ষেত্রে যে নীতিমালাটি রয়েছে তা হচ্ছে যে নির্ণীত পেব্যাক সময় যদি ব্যবস্থাপনা কর্তৃক পূর্ব নির্ধারিত সর্বোচ্চ পেব্যাক সময় অথবা স্ট্যান্ডার্ড পেব্যাক সময় হতে কম হয় তাহলে প্রকল্পটি গ্রহণ করা হবে, আর যদি বেশি হয় তাহলে প্রকল্পটি বর্জন করা হবে। স্বাধীন প্রকল্পের বেলায় পিপি গ্রেটার দেন অর ইকুয়াল এমডিপিপি যদি হয় তাহলে প্রকল্পটি অ্যাকসেপ্ট হবে। পিপি লেস দেন এমডিপিপি যদি হয় তাহলে প্রকল্পটি রিজেক্ট বলে গণ্য হবে। এখানে পিপি বলতে পিরিয়ডকে বোঝানো হয়েছে, এমডিপিপি বলতে ম্যাক্সিমাম ডিজায়ার্ড পেব্যাক পিরিয়ডকে বোঝানো হয়েছে। পরস্পর বর্জনশীল প্রকল্পের বেলায় দুটি প্রকল্পের মধ্যে যে প্রকল্পের পিবিপি কম হবে সেই প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য বলে গণ্য হবে। গড় মুনাফার হার পদ্ধতি সনাতন পদ্ধতির একটি অন্যতম পদ্ধতি হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি। কোন প্রকল্প কর্তৃক প্রাপ্ত কর পরবর্তী নেট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে হার পাওয়া যায় তাকে গড় মুনাফার হার বলে। এটিকে শতকরা হারে প্রকাশ করা হয় এবং প্রয়োজনীয় আয়ের হারের সাথে তুলনা করা হয়। এটি নির্ণয়ের সূত্র হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন ইকুয়াল টু গড় কর পরবর্তী নেট মুনাফা বাই গড় বিনিয়োগ। যেহেতু আমরা শতকরা হারে প্রকাশ করব তাই পাশে গুণ 100। আমরা যদি এটা ইংরেজিতে দেখাই সেক্ষেত্রে হবে এভারেজ সিএটি ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। কখনো কখনো এভারেজ রেট অফ রিটার্নের সাথে আমাদের আরওআই নির্ণয় করতে বলা হয়। আরওআই এর পূর্ণরূপ হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সেক্ষেত্রে সূত্রটি হবে এভারেজ সিএটি ডিভাইডেড বাই এমসিও অর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। সেক্ষেত্রে আর গড় বিনিয়োগ না হয়ে আমাদের মোট বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগ দ্বারা কর পরবর্তী নেট মুনাফাকে ভাগ করা হবে এবং 100 দ্বারা গুণ করা হবে। এবার আসি যে এভারেজ ইএটি কিভাবে নির্ণয় করব। আমাদের যে টোটাল ইএটি হবে, আর্নিং আফটার ট্যাক্স থাকবে, তাকে আমরা এভারেজ ইএটি সমান হবে টোটাল ইএটি ডিভাইডেড বাই প্রকল্পের আয়ুষ্কাল বা যত দিনের জন্য প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে সেই লাইফ দ্বারা আমরা ভাগ করব। এভারেজ ইনভেস্টমেন্ট নির্ণয় করার জন্য আমরা এই তিনটি সূত্রের সাহায্যে ব্যবহার করতে পারি। এভারেজ ইনভেস্টমেন্ট নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রটি তা হলো ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস সেলভেজ ভ্যালু প্লাস এনসিও মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই 2। কোনো বইতে সেটাকে সংক্ষেপে ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস এনসিও প্লাস এসবি ডিভাইডেড বাই 2 হিসেবে ব্যবহার করা যায়। আমরা প্রথম অথবা দ্বিতীয় যে কোনো একটা ব্যবহার করলে হবে। যদি অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল না থাকে তাহলে এভারেজ ইনভেস্টমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে এনসিও প্লাস এসবি ডিভাইডেড বাই। গড় মুনাফার হার পদ্ধতিতেও প্রকল্প গ্রহণ এবং বর্জনের ক্ষেত্রে এআরআর গ্রেটার দেন যদি কস্ট অফ ক্যাপিটাল হয় তাহলে প্রকল্পটি অ্যাকসেপ্ট হবে, আর যদি এআরআর থেকে কস্ট অফ ক্যাপিটাল বড় হয় তাহলে প্রকল্পটি বর্জন করা হবে। মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের বেলায় যে প্রজেক্টে এআরআর বা গড় মুনাফার হার বেশি হবে সেই প্রকল্পটি গ্রহণ করা হবে। মাত্রাকৃত নগদ প্রবাহ পদ্ধতি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো টেকনিক্স। সনাতন পদ্ধতির একটি বড় সীমাবদ্ধতা বা সমস্যা হচ্ছে এটি অর্থ সহানুকে বিবেচনা করে না, কিন্তু পদ্ধতিগুলো খুব সহজ এবং সহজেই প্রকল্প নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। মাত্রাকৃত নগদ প্রবাহ পদ্ধতিতে অর্থ সমান্য বিবেচনা করা হয় বিধায় এগুলোকে আধুনিক পদ্ধতি হিসেবে গণ্য করা হয়। মাত্রাকৃত নগদ প্রবাহ পদ্ধতির প্রথম কৌশল বা অন্যতম কৌশল হচ্ছে নির্বর্তন মূল্য পদ্ধতি। কোন প্রকল্পের ভবিষ্যৎ নগদ প্রবাহগুলোকে মূলধন ব্যয়ের হার দ্বারা মাত্রাকৃত করে বর্তমান মূল্যে রূপান্তরিত করার পর মোট বর্তমান মূল্য থেকে প্রকল্পের প্রাথমিক ব্যয় বাদ দিয়ে যে মূল্য থাকে তাকে নেট বর্তমান মূল্য বলে। সমস্ত নগদ বহিঃপ্রবাহ প্রারম্ভিক বছরের ব্যয় হয়েছে অনুমান করে নিম্নলিখিত সূত্রের সাহায্যে আমরা নেট বর্তমান মূল্যকে নির্ণয় করতে পারি। এখানে সিএফ মানে হচ্ছে ক্যাশ ফ্লো, প্রতি বছর আমরা বিনিয়োগ থেকে যে রিটার্নটা পাবো, কে দ্বারা হচ্ছে মূলধনের ব্যয় বা বাটার হারকে বোঝানো হচ্ছে, আর এনসিও হলো আমাদের প্রকল্পে প্রাথমিক যে ব্যয় করা হবে বা বিনিয়োগ করা হবে তাকে।
নেট বর্তমান মূল্য পদ্ধতি নির্ণয়ে আমরা এর আগে সূত্রের সাহায্যে দেখলাম। এবার নেট বর্তমান মূল্য আমরা টেবিলের সাহায্যে নির্ণয় করতে পারি। তো টেবিলটির হেডিং হবে টেবিল ফর ক্যালকুলেশন অফ এনপিভি বা টেবিল ফর ক্যালকুলেশন এনপিভি। ইয়ার, সিএফএটি, পিভি ফ্যাক্টর এট দ্য রেট অফ স্টার পার্সেন্টেজ পিভি, এরকম 4টি কলাম হবে। স্টার দ্বারা বোঝানো হচ্ছে যে প্রকল্পের কস্ট অফ ক্যাপিটাল বা যে ডিসকাউন্টিং রেট দেওয়া থাকবে তা। তো সিএফএটিকে আমরা পিভি ফ্যাক্টর পিভি চার্ট থেকে নিতে পারি অথবা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে সিএফএটিকে পিভি ফ্যাক্টর দ্বারা গুণ করলে আমরা পিভি পাবো। সেগুলো যোগ করলে হবে টোটাল প্রেজেন্ট ভ্যালু। সেখান থেকে প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ বাদ দিব, তাহলে পাওয়া যাবে এনপিভি। টোটাল প্রেজেন্ট ভ্যালু যদি এনসি অপেক্ষা বড় হয় তাহলে বাড়তি যে পাওয়া যাবে সেটাকে এনপিভি পজিটিভ বলা হবে। টোটাল প্রেজেন্ট ভ্যালু যদি এনসি এর চাইতে কম হয় তাহলে যে পরিমাণ ঘাটতি দেখা দেবে সেটাকে নেগেটিভ এনপিভি বলা হচ্ছে। তো নেট বর্তমান মূল্য পদ্ধতিতেও প্রকল্প গ্রহণ বা বর্জনের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এনপিভি যদি পজিটিভ হয় তাহলে প্রকল্পটি গ্রহণ করা হবে, এনপিভি যদি নেগেটিভ হয় তাহলে প্রকল্পটি বর্জন করতে হবে। মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের বেলায় যদি প্রকল্পের মধ্যে যে প্রকল্পের এনপিভি অপেক্ষাকৃত বেশি হবে সেটি গ্রহণযোগ্য। অভ্যন্তরীণ আয়ের হার পদ্ধতি, যে বার্তার হারে নগদ প্রবাহের বর্তমান মূল্যের যোগফল এবং প্রারম্ভিক বিনিয়োগের সমান হয় সেই বার্তার হারকে অভ্যন্তরীণ আয়ের হার বা ইন্টারনাল রেট অফ রিটার্ন বলে। অর্থাৎ অভ্যন্তরীণ আয়ের হার হলো সেই হার যে হারে নেট বর্তমান মূল্য শূন্য হয়। অভ্যন্তরীণ আয়ের হার নির্ণয়ের সূত্র হচ্ছে IRR equal to A plus C by C minus D into B minus A। এখানে A দ্বারা আমরা বোঝাচ্ছি দুটি বার্তার হারের মাঝে যেটি ছোট থাকবে সেটিকে লোয়ার ডিসকাউন্টিং রেট বা A দ্বারা প্রকাশ করা হচ্ছে, যেটি বড় হবে সেটিকে হায়ার ডিসকাউন্টিং রেট বা B দ্বারা প্রকাশ করা হচ্ছে। C দ্বারা প্রকাশ করা হচ্ছে A ডিসকাউন্টিং রেটে বা A বার্তার হারে নির্মিত বর্তমান মূল্য, D দ্বারা B যে হার হবে সেই হারে নির্মিত বর্তমান মূল্যকে D দ্বারা প্রকাশ করা হচ্ছে বা বোঝানো হচ্ছে। IRR পদ্ধতিতে প্রকল্প গ্রহণ বা বর্জনের ক্ষেত্রে যে নিয়মটি প্রযোজ্য তা হচ্ছে IRR যদি কস্ট অফ ক্যাপিটাল অপেক্ষা বড় হয় তাহলে প্রজেক্টটি এক্সিকিউটেড হবে, IRR যদি কস্ট অফ ক্যাপিটাল অপেক্ষা ছোট হয় তাহলে প্রজেক্টটি বর্জন করা হবে। মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের বেলায় যে প্রকল্পের IRR বেশি হবে সেটি গ্রহণযোগ্য। অনুবর্জন সূচক বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স, নির্দিষ্ট হারে বার্তাগত ভবিষ্যৎ নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করে বর্তমান বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে অনুপাত নির্ণয় করা হয় তাকে অনুবর্জন সূচক বলে। অনুবর্জন সূচক আমরা নিম্নের সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। PI equal to total PV of NCVs or CFAT divided by PV of NCA। এক্ষেত্রে গ্রহণ বর্জনের ক্ষেত্রে কিছু নীতিমালা প্রযোজ্য। যদি ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হয় তাহলে PI greater than 1 হলে প্রকল্পটি অ্যাকসেপ্ট হবে, আর যদি PI less than 1 হয় সেক্ষেত্রে প্রকল্পটি বাতিল বলে গণ্য হবে। মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের বেলায় যে প্রকল্পের PI বেশি হবে সেই প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। এতক্ষণ তোমাদের সাথে আমি আলোচনায় ছিলাম মানিক বণিক, সহকারী অধ্যাপক হিসেবে বিজ্ঞান বিভাগ, সরকারি শিক্ষা মন্ত্রণালয়। তো পরবর্তীতে আমরা এই অধ্যায়ের বাকি অংশগুলো নিয়ে শীঘ্রই তোমাদের সাথে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো তা জানিয়ে